আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতিমা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টারা সকাল 10টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। তারা শ্রদ্ধা নিবেদনের সময় বৃষ্টি নামে বৃষ্টিতে ভিজেই প্রথমে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস, পরে বাকি 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর সাভার থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আসেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও তারা শ্রদ্ধা জানান। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গতরাতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংগঠন। বৃহস্পতিবার গণতন্ত্রকে এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুভেচ্ছা বার্তায় গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সকাল থেকে সড়কের মোড়ে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে আনসার সদস্য ও শিক্ষার্থীরা। চাওয়ার সাথে পাওয়ার মিল রেখে নতুন সরকারকে বরণ করে নিয়েছে সর্বস্তরের জনতা। এদিকে কেউ সিগন্যাল অমান্য করলে বাধা দিচ্ছে তাদের। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। চালকদের মধ্যে কারো ট্রাফিক রুলস ভঙ্গ করার সুযোগ নেই। পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগের পর নতুন করে পুলিশের কার্যক্রম শুরু করার নির্দেশনা এসেছে। সেনা সহায়তা শুরু হলেও রাজধানীর থানাগুলোর কার্যক্রম সকালে তেজগাঁও থানায় কার্যক্রম হয় কর্মকর্তারা উপস্থিতিতে। সেনাবাহিনী জানায় স্থানীয়দের সঙ্গে কথা বলে আশ্বাস পেয়েছে থানায় আর কোনো প্রকার হামলা হবে না। পুলিশ কর্মকর্তারা জানায় পুলিশ ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন। তেজগাঁও থানায় প্রায় 40 জন সদস্য ইতিমধ্যে যোগ দিয়েছে। জনগণের আবারও আস্থার জায়গা নিতে আহ্বান জানান ডিএমপির তেজগাঁও ডিভিশনের এখন পর্যন্ত 6টি থানার মধ্যে 3টি থানার কার্যক্রম শুরু করার চেষ্টা করা হচ্ছে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টুডেন্টস, টিচার্স, স্কাউটস, বিএনসিসি, আনসার বাহিনী, তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি, যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে। কার্যক্রম কিন্তু সকাল 8টা থেকে আমাদের চলছে, কোথাও কোনো সমস্যা নাই। এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি। 3টি থানা আজকে অপারেশনাল কাজ, সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি। এই মুহূর্তে তেজগাঁও থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, থানায় কার্যক্রম শুরু নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। দেখেন, আপনি কিন্তু জানেন যে 5 তারিখ অর্থাৎ সরকার পতনের যে দিনটি, সেই দিনে দুপুরের পর থেকে এই ডিএমপিতে আসলে যতগুলো থানা ছিল দুপুরের পর থেকে সব থানায় কিন্তু আসলে পুলিশ শূন্য হয়ে যায়। অর্থাৎ 5 তারিখ থেকে আজকে 9 তারিখ, এই 4 দিন কিন্তু পুলিশ শূন্য অবস্থায় রাজধানী চলেছে। এবং আপনি এই সংবাদের আগের সংবাদে জানাচ্ছিলেন যে শুধু থানা পুলিশ নয়, ট্রাফিক পুলিশের কার্যক্রমও কিন্তু কোনো ট্রাফিক দেখা যায়নি। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে 2-3 দিন হলো কিন্তু ছাত্ররা এটি নিয়ন্ত্রণ করছে। কিন্তু থানায় যে ধরনের
কাজকর্ম আসলে ফাংশনাল করা হয়, সেই কাজগুলো কিন্তু আসলে ইচ্ছা করলেও ছাত্ররা এসে সহযোগিতা করতে পারবে না কিংবা করার কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটা অবনতি কিন্তু আমরা বেশ কয়েকদিন হলেই দেখছি, বিভিন্ন জায়গায় ডাকাতির তথ্য আসছে। সেই জায়গা থেকে আজকে আমরা রাজধানীর বিভিন্ন থানায় ঘুরলাম, যেমন আমরা এখন তেজগাঁ থানাতে আছি। তেজগাঁ থানা কিন্তু সকালে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু তারা তাদের কার্যক্রম কিন্তু শুরু করেছে। এটি ডিউটি অফিসার কার্যালয় আপনি দেখছেন, ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে প্রস্তুত আছেন, যেহেতু এখনও বেশিরভাগ মানুষ আসলে জানেন না যে আসলে থানাগুলো তাদের কার্যক্রম শুরু করেছেন। তো সেই জায়গা থেকে আসলে সেই পরিমাণ কিংবা সেই হিসাবে মানুষ কিন্তু আসলে এখানে আসছেন না, তবে আস্তে আস্তে মানুষ জানতে পারবে। আমরা যেমন বনানী থানায় গিয়েছিলাম, সেখানেও দেখলাম একইভাবে তারা সেনাবাহিনীর সহযোগিতায় তারা তাদের কার্যক্রম শুরু করেছে এবং সাধারণ ছাত্র যারা আছে তারাও কিন্তু সেখানে আসছে এবং তারা তাদেরকে কিন্তু বলছেন যে তাদের আসলে কোনো ভয়ের জায়গা নেই, অর্থাৎ তাদের ভেতরে যে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটি কিন্তু তারা সেই জায়গাটি নিশ্চিত করার তারা চেষ্টা করছেন যে কোনো রকম ভয়ের কোনো কিছু নাই। সেনাবাহিনীর জায়গা থেকে তাদের সঙ্গে আছেন, যারা সাধারণ ছাত্র তারা তাদের সঙ্গে আছেন। এখন পর্যন্ত পুলিশ কন্ট্রোল রুম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, ডিএমপির 50টি থানার মধ্যে 29টি থানায় পুরোদমে কার্যক্রম শুরু না হলেও আংশিকভাবে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন। এবং আমরা সবাই জানি যে অনেকগুলো থানাতে কিন্তু আসলে আক্রমণ হয়েছে, যাত্রাবাড়ি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ থানাগুলোর পরিস্থিতি সবগুলো থানার অবস্থা কিন্তু এই তেজগাঁ থানার মতো নেই যে চাইলে এসে কার্যক্রম আসলে শুরু করা যায়। অনেকগুলো থানা আসলে কার্যক্রম শুরু করার মতো পরিস্থিতিতেই নেই। তো সেই থানাগুলো সংস্কার করা হবে। যদিও কালকে আমরা দেখেছি যে ডিএমপির নতুন যিনি কমিশনার উনি কিন্তু বলছিলেন যে আপাতত চেয়ার টেবিল নিয়ে বসে মোটামুটি যে সার্ভিসটি আছে সেই সার্ভিসটি যেন আমরা চালু করতে পারি, সেই নির্দেশনা কিন্তু এরই মধ্যে যারা থানার আছেন তাদেরকে দেওয়া হয়েছে এবং ওসিদের সঙ্গে নিয়েও কিন্তু তিনি একটি বৈঠক করেছেন। তো সব কিছু মিলে আজকে যেহেতু আংশিকভাবে হলেও ডিএমপির বেশিরভাগ থানার কার্যক্রম আসলে শুরু হয়েছে, তো আস্তে আস্তে থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে সেটি কিন্তু থানার সংশ্লিষ্ট যারা ডিসি আছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন এবং আমরা সে আশাবাদ করতেই পারি। তো এই ছিল আসলে তেজগাঁ থানা থেকে থানাগুলোর কার্যক্রম নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। বৈদেশিক মুদ্রা, নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে বরিশাল থেকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় তার প্রাইভেট কার থেকে তাকে সহ এসব জব্দ করা হয়। মেজর রাশেদ জানান, হারুনুর রশিদ পরিবার সহ ভারতে পালিয়ে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বরিশাল শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকা শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি করে। এ সময় বস্তা ভর্তি ব্যাগ থেকে $10,000 সহ প্রায় 44 লাখ টাকা ও 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আওয়ামী দুঃশাসন দূর হওয়ার অনেকটাই স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। কমেছে বেশিরভাগ পণ্যের দাম। মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হয়ে সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে সবজির দাম। দাম প্রায় অর্ধেকে নেমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। ডজনে 15 টাকা কমে বাদামি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। ব্রয়লার মুরগির দামও কমেছে, কেজিতে 10 টাকা, বিক্রি হচ্ছে 170 টাকা দরে। কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। 1,500 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। কমেছে চিনি ও ডালের দামও। বাজারের মূল্যবৃদ্ধির একটা মূল কারণ কিন্তু সিন্ডিকেট। যখন আমরা ক্ষেত খামার থেকে সবজিটা আসতে পথে তাকে যে পরিমাণ চাঁদাবাজি করতে হয় এটা তো সে তার মূল্যের সঙ্গে যোগ করে ফেলে। সো এই সিন্ডিকেটটা ভাঙা খুব জরুরি। লাল ডিমে 15 টাকা ডজনে কমছে, সাদা ডিম এরকমই একই দাম। মূল্য নিয়ন্ত্রণের জন্য সিন্ডিকেট ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে এটা ভেঙে দিতে হবে এবং যেসব সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে তাদের গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে নিত্যপণ্যের দামের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন?
জি ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন তার আগে একটু বলি, আমি বরিশালের বাজার রোডে আছি এখন। আমি এই বাজার রোডে এসে সাধারণ ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা প্রথমেই স্বস্তির একটি নিঃশ্বাস দিয়েছে। তারা বলছেন যে সিন্ডিকেট নেই, সড়কে চাঁদাবাজি নেই, সুতরাং বরিশালবাসী নয়, এখন গোটা দেশবাসী কিছুটা হলেও নিরবিচ্ছিন্নভাবে তারা আসলে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর সঠিক মূল্য দিয়ে তারা কিনতে পারবে। তো সেই তথ্যের হিসাব অনুযায়ী একটু জানাতে চাই, আজকে আমরা খুচরো বাজার এবং পাইকারি বাজারে যে তথ্যটি পেয়েছি তার মধ্যে শুধুমাত্র কাঁচামরিচ এবং শসা, যেহেতু আজকে শুক্রবার, সুতরাং বরাবর মতো শুক্রবারে এই দুটো পণ্যের উপর এবং লেবু এগুলোর উপর একটু প্রভাব পড়ে। সেই অংশ হিসাবে শসায় মাত্র 10 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে, আর কাঁচামরিচও 10 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। আর যা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস যা আছে সবগুলোই কিন্তু দাম কমেছে। যদি হিসেবে একটু বলতে চাই, এর আগে গরুর মাংস কিন্তু 780 থেকে 800 টাকায় বিক্রি হতো, আজকে কিন্তু সেটা 750 টাকায় বিক্রি হচ্ছে। এবং খাসির মাংস অপরিবর্তিত রয়েছে, তবে সকল ধরনের মুরগির দাম কিন্তু প্রচুর পরিমাণে কমেছে। অর্থাৎ যেই ব্রয়লার মুরগি 220 থেকে 30 টাকা হারেও এই বরিশালবাসী কিনেছে, সেটি আজকে মাত্র 150 টাকা। এছাড়া সোনালী মুরগি 250 টাকা, সেখানে কিন্তু 30 টাকা আর কমেছে। এই যদি মুরগি মাংসের দাম হয় তাহলে আমরা একটু পেঁয়াজ আলুর খোঁজ নিয়েছিলাম, সেখানে কিন্তু তারা বলছেন যে আজকে যে বাজারে দর হবার কথা, অর্থাৎ বিগত দিনে এই শুক্রবারে যে দর হওয়ার কথা সে তুলনায় কিছুই নেই। অর্থাৎ প্রত্যেকটি পণ্য সেই মানে আগের মূল্যই রয়েছে। এই গত 3-4 দিনের প্রভাবে এখন পর্যন্ত কোনো পণ্যেই দাম বাড়েনি। তবে তারা আশ্বস্ত করছেন এবং তারা বিশ্বাস করছেন যে বর্তমানে এই পরিস্থিতি যদি থাকে তাহলে আসলে দেশের সাধারণ যারা আসলে বরিশালের ক্রেতারা রয়েছেন এবং বিক্রেতারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন। তবে একটু বিষয় জানিয়ে রাখি, যেহেতু ধান নদী খালের বরিশাল, এই বরিশালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে, কিন্তু সেই মাছ বিগত দিনে বরিশাল থেকে রপ্তানি হতো অন্যত্র, ফলে এখানে ইলিশ মাছ 2000 টাকা কেজি দরও বিক্রি হতো। তবে সাম্প্রতিক সময় আমরা যে খোঁজটা নিয়েছি গতকাল এবং আজকে, ইলিশ মাছের কেজি কিন্তু অনেকটাই কমে এসেছে। কেজি প্রতি এখন কিন্তু 1400-1500 টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ মাছের পাইকারি বাজারে। খুচরো বাজারে হয়তো বা কিছু অসাধু ব্যবসায়ীরা বিক্রি করতে পারে, তবে এখন পর্যন্ত ব্যবসায়ী যারা বলছেন নিরবিচ্ছিন্নভাবেই তারা ব্যবসা করে যাচ্ছেন, ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে মালামাল কিনতে পারছেন। ফাতিমা, এই ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সকালে শান্তিনগর বাজার তদারকি শেষে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এছাড়া ইজারাদাররা অসৎ উপায়ে বাজার নিয়ন্ত্রণ করে বলেও অভিযোগ তার। সব পক্ষের তদারকির ফলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আসবে বলে আশা ভোক্তা অধিদপ্তরের। মাইক্রোফোনগুলো দেন। বাংলাদেশে শুরু হয়েছে নতুন দিন। রাজনৈতিক পট পরিবর্তনে এসেছে নতুন সরকার। নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ খবর ইতিবাচকভাবে সংবাদের শিরোনাম হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থায়। ফারুক হোসেনের রিপোর্ট। বিশ্বজুড়ে অনেক আগেই খ্যাতির জ্যোতি ছড়িয়েছেন ডক্টর ইউনূস, হয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম। এবার বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবেও আবারও গুরুত্বের সাথে উঠে আসলেন সংবাদে। বিশ্ব গণমাধ্যমের সব সংবাদেই অভিজ্ঞ এই ব্যক্তির শান্তিতে নোবেল জয় এবং ক্ষুদ্র ঋণের প্রবর্তন ও বিশ্বজুড়ে তা ব্যাপকভাবে গ্রহণ করার বিষয়টি চোখে পড়ে। সংবাদ সংস্থা CNN জানিয়েছে, গরিবের ব্যাংকার নামে পরিচিত এই নোবেল জয়ীর লক্ষ্য থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ভয়েস অব আমেরিকা লিখেছে, দেশে শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছে মিস্টার ইউনূসকে। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার বিষয়েও কথা বলেছে গণমাধ্যমটি। মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলেও তা মওকুফ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে শান্তির আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। দ্বিতীয় এই বিজয়কে প্রশংসা করলেও সহিংসতাকে শত্রু হিসাবে অভিহিত করেছেন তিনি। শেখ হাসিনা শাসনের 15 বছর পর মিস্টার ইউনূসের এই শপথ গ্রহণকে নতুন অধ্যায় হিসাবে তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম NDTV। ফারুক হোসেন, RTV। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।